আমি ধর্মদাস চৌধুরীর হাজার পাপের সঙ্গে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাইলে ধর্মদাস তো মরবেই, পুরো ছাই হয়ে যাবে এই পাপ পুরি চৌধুরী ভিড়। পলাশডাঙ্গা, আমার স্বপ্নের পলাশডাঙ্গা। সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার বুকে ছোট্ট একটা গা। এখানে সবুজ ধানের ক্ষেতের উপর সোনালী ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে বাংলার কিষান রবি ঠাকুর, তোর এই স্বপ্নের পলাশডাঙ্গাকে আমরা সোনা দিয়ে মুড়ে দেব। ঠিক তখনই মহাকার রূপে ছুটে এলো এক দমকা বাতাস, আর সেই বাতাসে উলট পালট হয়ে যাচ্ছে ওই সোনালী ধানের সঙ্গে আমার সোনালী স্বপ্নগুলো। আমার মাথাটা ঘুরছে কেন? কি যেন বলছিলে, আমি ক্লান্ত কিনা? হ্যাঁ বাবা, সারাদিন তো রোদে অনেক কাজ করেছিস, তাই হয়তো শরীরটা ক্লান্ত লাগছে। নে বাবা, জলটা খেয়ে নে। কিন্তু মা, আমি ক্লান্ত হয়ে কেন? সোনার বাংলার চাষির ঘরের ছেলে আমি, শক্ত দুটো হাত দিয়ে চাষ করে যাচ্ছি স্যার, সে কি কখনো ক্লান্ত হতে পারে? বা তো যায় না বাবা, মানুষেরই তো শরীর। এতদিন আমি তো তাই জানতাম না, কিন্তু আজকের সমাজ বিশ্বাসই করতে চাইছে না যে আমাদের মতো চাষিরাও মানুষ। কেন কেন বিশ্বাস করবে না? যে চাষির উৎপন্ন ফসল খেয়ে তারা জীবন ধারণ করছে, যে চাষের অস্থিমজ্জার উপর গড়ে উঠেছে তাদের 7 মহলা ইমারত, আর তাদের সেই 7 মহলা ইমারতে বসে আমাদের মতো চাষিদের ইংরেজিতে গালাগালি দিয়ে এক শ্রেণীর মানুষ শিক্ষার জাহির করে। করুক না, কালের বিবর্তনে এর পরিবর্তন ঘটবেই বাবা। আমি তো সেই পথ চেয়ে বসে আছি মা। আমি বিশ্বাস করি ঢেকি হাজার মাথা নাড়লেও গড়ে এসে পড়বে। পাখিরা সারা দিন এখানে সেখানে ঘুরে বেড়ালো, সন্ধ্যায় ঠিক আপন বাসায় ফিরে আসবে। তেমনি আজ যারা চাঁদকে উপেক্ষা করে নিজেদের নানা কাজে নিয়োজিত রেখেছে, একদিন তাদের সবাইকে বাংলার এই কৃষি আর কিষানীকে সম্মান জানিয়ে বলতেই হবে, বাংলার পূজনীয় মা, পবিত্র মাটি আর শ্রদ্ধেয় মানুষ কিষানী, তোমাদের জানাই কোটি কোটি প্রণাম। তাহলে সেই শ্রদ্ধার পথ ধরে আমার সৌরভ আর বাড়ি ফিরে আসছে না কেন? হয়তো আর কোনোদিন ফিরবে না বলে আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়ে গেছে। দাদা, শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে যে আমরা যখন সুদের টাকাকে উদ্ধার করেছি তখন প্রতিমা কোর্টে গিয়ে সত্যি কথা বলবে, তাই আগের থেকে শয়তানটা মেজদার জামিন করে নিয়েছে। ভালোই তো হয়েছে, ঘরে ছেলে আবার ঘরে ফিরে আসবে। না দাদা, আসবে না। আর তাই যদি আসতো, থানা থেকে মেজদা বাড়িতে না এসে চৌধুরী বেলায় গিয়ে উঠতো না। হ্যাঁ মা, স্বার্থ লোভ আর আত্মসুখের নেশায় বধির হয়ে গেছে। তাই কিন্তু ফিরতে যেতে হবে, নইলে যে মিথ্যে হয়ে যাবে আমার সাত স্বপ্ন। প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি মানুষের কাছে বেঈমান বিশ্বাসঘাতক। আমার কিছু করার নেই বর্দা, আর আমার সিদ্ধান্ত আমি অটল। সিদ্ধান্ত? কি তোর সিদ্ধান্ত? ওই নষ্টমে প্রতিমাকে বিয়ে আমি করতে পারবো না। মেজদা, তুমি যে কি বলছো হয়তো তুমি নিজেই জানো না। হ্যাঁ জানি, তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। স্বার্থ ছাড়া তোর আর কিছু বুঝিস না। আর একজন বিপদে পড়লে অন্যজন দূরে দাঁড়িয়ে হাসিস। মেজদা, এই কথা তুমি আমায় যত খুশি বলো, আমি এতটুকু দুঃখ পাবো না। কিন্তু মার পর্দাকে এই কথা বলে তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। জ্ঞান আমি দিচ্ছি না মেজদা, আর শুধু তোমার কথাগুলো তোমায় আমি মনে করে দিচ্ছি। একদিন তুমি তো বলতে বর্দা আমাদের সর্ব থেকে মাটির ভগবান। এই বর্দা আমাদের দু ভাইকে মানুষ করতে যা করেছে সবই তার নিজের স্বার্থের কথা। এত বড় মিথ্যে কথাটা তুই বলতে পারলি সৌরভ? যে মানুষটা 5টা গায়ের মানুষের কাছে মাটির ভগবান, যে মানুষটা রোদ জল ঝড় মাথায় করে নেই, চাষ করে সোনার ফসল করে তোদের 2 ভাইকে মানুষ করছে, যে মানুষটা তোদের জন্য আজ পর্যন্ত বিয়ে সে করলে না, সেই মানুষটা তুই এত বড় মিথ্যে কথা বললি? বিয়ে করবে?
করলে ওই ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কি করে? নিজের ভাই বলে রক্তের বন্ধনের দোহাই দিয়ে আমি তোকে আটকে রাখবো না। এই গৌরবটা ছোট তো, তাই ভুল করে অনেক কথা বলে ফেলেছে। আমি তোর কাছে ক্ষমা চাইছি। সহ্য হচ্ছে না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, ওই বড় লোকের তকমা করে বড় লোকের তবে দাঁড়িয়ে তুই এত বড় ভুল করিস না বাবা। তুই এই সোনার মাটি নিজের বরটাকে অপমান করে নিজের ভিটে ছেড়ে এখান থেকে চলে যাস না বাবা। বাধা দিও না মা, বাধা দিও না। দেবতাকে এই ভাষায় অপমান করার পর তারা তেম মুন্ডে খায় হতে পারে না। যাও মেজদা যাও, এরপরে বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? করছে না, কারণ এই বাড়িতে আমার সবার অধিকার আছে। সেই অধিকারের জোরে এই বাড়িতে দাঁড়িয়ে আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি। ছোট বড়দা, কারো কোনো প্রতিশ্রুতি রক্ষা করার দায় কিন্তু আমার নেই। তাই তোমার মনোনীত এই বাড়ির ভাবি বধূ ওই প্রতিমাকে বিয়ে আমি করতে পারবো না। প্রতিশ্রুতি চলে যান মেজদা, কিন্তু তুমি তো তাকে ভালোবাসতে। আগামী দিনে তোমার স্বপ্নের বোনা চাল কি তাহলে? তার চরিত্রহীনতার উত্তম স্রোতে ছেড়ে গেছে। তাই প্রতিমা নয়, আগামী বছর ধর্মদাস চৌধুরী বোন টিনাকে আমি বিয়ে করতে চাই। আর হ্যাঁ, পারলে যেও, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। মুছলে কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মুছলে কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত আসবে আসবে, খুব ভালো বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত আসবে আসবে, খুব ভালো বেদনা হৃদয় তো ভাসবে। আবার শুনে দিয়ে যাবে যাত্রাপালার মহড়া শুধু চিৎপুরেই চলে দিবা। এই বাংলার প্রতিটি সংসারে যাত্রাপালার মহড়া চলছে। আর সেই যাত্রাপালায় আমরা সবাই একটা খুশি। আমরা কেউ হাসছি, কেউ কাঁদছি, আর কেউ বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বেইমানের তকমা কপালে এনেছি। কেন বাবা, আমি কি ভুল করলাম? ভুল কেন বলবে কথা? তুমি যে নীলকণ্ঠ, তাই তো এই স্বার্থপর সমাজ সংসারে সব বিষ কণ্ঠে ধারণ করে তার পারলাম কই রে ভাই? তা যদি পারতাম তাহলে কেন আমারই ভুলে একটা সুখের স্বপ্ন দেখা অসহায় মেয়ের জীবন এইভাবে হাহাকারে পড়ে গেল? এতে তো আপনার দোষ নেই বড়দা, সবই এই প্রতিভা দুর্ভাগ্যের ফল। ভাগ্যের দোহাই দিয়ে নিজের ব্যর্থতাকে আমি কেমন করে ডাকবো? একটা স্বার্থপর মানুষের খুব করবে তাই মাথায় নিয়ে আপনি নিজে কেন কষ্ট পাচ্ছেন বড়দা? ঠিক কথাই বলেছে। ওর কথা তুই সেই বেইমানটার কথা তুই ভুলে যা বাবা, ভুলে যা। ভুলে যাবো মা? আমি কেমন করে ভুলে যাবো মা, যাদেরকে আমি সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে সন্তান ছেড়ে মানুষ করেছে? সেই ভাইয়ের কথা। ভাই? কে ভাই? কিসের ভাই? যে তোমার মতো দেবতার মাথায় তুলে দেয় মিথ্যা কলঙ্কের বোঝা, যে তোমার মতো দেবতাকে পদতলিত করে আশ্রয় নেয় এক শয়তানের কোলে, তাকে তুমি ক্ষমা করলেও
আমি কিন্তু ক্ষমা করতে পারবো না বড়। তুমি ঠিক বলেছো বাবা, এই সমাজে আমাদের মতো মানুষগুলোকে শুধু তুমি কেন, কেউ ক্ষমা করবে না। না, আপনার ধারণার ভুল ঠাকুর। আমার গৌরবের বিচারে আপনাদের কোনো অপরাধ নেই। সেই জন্য গৌরব নিজের মৃত্যু ভয় করে ছুটে গিয়েছিল সর্বনাশ চৌধুরী ফাঁকের বাড়িতে তোমাকে উদ্ধার করতে। তবু তো শেষ রক্ষা হলো না প্রাণ, আমাদের পাপের ভেঙে খান খান হয়ে গেল এই দেবতার মন্দির। বর্দা, এর জন্য আমি দায়ী বর্দা। আমার জন্যই আজ আপনার বুকে এতখানি হাহাকার। আপনি আমায় ক্ষমা করুন বর্দা, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা তোমরা চাইবে কেন? ক্ষমা তো চাইবো আমি। তুমি কেন ক্ষমা চাইবে? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে। প্রতিশ্রুতি? হ্যাঁ, আমি যে কথা দিয়েছিলাম এই প্রতিমায় হবে এবাড়ির বউ। ভুলে যান বর্দা, ভুলে যান। যা হবার নয় তা মনের মধ্যে পুষে রেখে কি লাভ? হ্যাঁ বড়, ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে আবার তুমি আগের মতো চাষের কাছে মন দাও। গৌরব, গৌরব লক্ষ্মী ভাই আমার, একমাত্র তুই পাবি তোর এই অসহায় বর্দাকে একটা নতুন পথের সন্ধান দিতে। তোমার তো রামচন্দ্র দাদার হয় আমি লক্ষ্য, তাই কোনো নতুন পথের সন্ধান দিতে পারবো কিনা আমি জানি না। তবু তোমার মর্যাদা রক্ষা করার জন্য শুধু স্বর্গে নয় বর্দা, আমি নরকে যেতেও রাজি। না রে ভাই না, নরকে নয়, নরকে নয়, আমি তোকে স্বর্গের পথের সন্ধান দেবো। তুই শুধু ভাই কোথা দে, আমার কোথার মর্যাদা রাখতে। আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো বর্দা। আমি সুউচ্চ পরদর্শী থেকে মহাসমুদ্রের ছাপ দিতেও কুণ্ঠাবোধ করবো না। আমার এই তুচ্ছ জীবন দান করে। না, জীবনদান নয় রে ভাই, জীবনদান নয়, নতুন ভাবে জীবন শুরু কর। এই সংসারে মা লক্ষ্মীর আসনটা পূরণ করে এই প্রতিমাকে বিয়ে করা। আমি কি ভুল বললাম? না বাবা না, তুই তো কোনো ভুল বলিসনি, কারণ তুই তো শুধু মূর্খ চাষি নয়, তুই যে আমার মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। না না, আমি ভগবান হতে চাই না, রবি, আমি মাটি মায়ের অবধ সন্তান। তাই তাই তোদের কাছে আমি বড় জোরে জানতে চাইছি এই বিষয়ে তোদের মতামত কি? দেবতার আদেশের উপর আমার যে কিছু বলার নেই বর্দা। প্রতিমা, আমার মনটা এতখানি সমা করতে হবে আমি কখনো ভাবিনি বর্দা, আমি কখনো ভাবিনি। স্বপ্ন তোমার আদেশে পূর্ণ হয়েছে বাবা। বেশ, তাহলে সকলের ইচ্ছা পূর্ণ হোক। সকলের ইচ্ছা একসঙ্গে পূর্ণ করতে আগামী লগ্নে হবে এই গৌরব আর প্রতিমার বিয়ে। তোর কিসের অভাব? তুই শুধু একবার হ্যাঁ বললে তুই আমার সব অভাব ঘুচাই দিবি। তবে নয় তো কি 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 আনতে হবে তুই শুধু একবার বলেই দেয়। এই আয়না, চিরুনি, গন্ধ তেল, স্নো, পাউডার, লিপস্টিক, ওগুলো তো সবই আমার দরকার, কিন্তু আমার স্বামী ছেটে ফেল, ছেটে ফেল। ওটাকে রেখেই কেনা হচ্ছে তো। বেটা অপমান থেকে কমেও লাগবে না, যোগ দিতেও লাগবে না, খালি খাচ্চার ঘুমোচ্ছে, খাচ্চার ঘুমোচ্ছে। কথাটা অবশ্য ঠিকই বলেছিস। বেঠিক কথা আমি কোনোদিন বলেছি? আমি নামে একাদশী, থাকতে পারি চিরকাল উপবাসী, কিন্তু আমার কথা বলে যা, আমি চোখ কান নাক মুখে সব শুনে যাবো। শুধু শুনলে তো হবে না, একবার ভেবেও দেখতে হবে। এই যে সে তোকে বিয়ে করেছি, তাহলে তোর সব সাথ পূরণ করার দায়িত্বটা
তাই মাঝে মাঝে পাঁচরা অফিসটা আমার এখনো যায় না। তোকে যদি ফুটবল দেবে আমি স্বপ্ন দেখি। দিদি তাতে কি হয়েছে, ভালোবাসা লাঠিও অনেক সময় মিষ্টি লাগে। তাহলে বসে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? আমি তো এখন পা ছুড়ে যাই। আরে তাতেই বা ভয় পাবো কেন সুন্দরী? তুই একবার পা তুললে আমি তোর ওই রাঙা পা দুখানে জড়িয়ে ধরে ভগবান শ্রীকৃষ্ণের মতো বলবো, দেহি পদ পর্ব যাত্রা হচ্ছে যাত্রা। তারপরে যাত্রা দেখে মনে হচ্ছে না তোর কানটা ধরে গালে একটা থাপ্পড় মারি। কেন বেড়াচ্ছে বাবু? কৃষ্ণ করলে লীলা আর আমি করলে কেন? ওরে গরু, উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। না, ভগবান নেই, উনি এখন মহাসুখে নিদ্রা যাচ্ছে। আর তাকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে রেখে এই সমাজের মধ্যে ভগবান সেজে বসে আছে আপনার মতো কিছু কিংভূত মানুষ। কিংভূত মানুষ তার মানে তারা ভূত ভবিষ্যৎ সুরনারী আর অর্থের পদতলে অঞ্জলি দিয়ে উপরে আপনার মতো বকধার্মিক সেজে বসে আছে। বেশি বাজে কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে গিয়ে আপনার ওই চোলা কর্তা পরিষ্কার করে দিতে হবে। এই তো? আরে যাচ্ছি ভাইয়া, যাচ্ছি। কারণ আপনি হলেন মালিকের এগ্রেডের চামচা। আপনার কথা অমান্য করলে একাদশে চিরকাল আছি আমি উপবাসী। তাই তো সবাই যখন পাত চেটে পিটে খাট তখন আমি চোখে চলে ভাসি। আর ওই দিদিকে ডেকে ডেকে বলি, ওগো দিদি, এই 10 বছর ধরে সারা পশ্চিম বাংলায় তো অনেক কিছুই পরিবর্তন হবে, কিন্তু আমার জীবনের এই কালো দিনের পরিবর্তন কবে হবে দিদি, কবে হবে? বলার তো অনেক কিছু আছে রে। তা কি জানো নামটা তোর? হ্যাঁ, কথা কি জানিস কদম? তোদের কষ্ট দেখে আমার খুব দুঃখ হয়। তোরা এই ঘোড়া চৌপরে ঘাস ফিরে আপেলের মতো শরীর নিয়ে যখন কাদা মেঘে মাছ ধরি, তুই বললে অবশ্য আমি তোকে একটা কাজের ব্যবস্থা করবো। কি দেশের হাজার হাজার বেকার থাকতে হঠাৎ আমার বউটার উপরে তোর এত দয়া কেন বাবু? মানে তোরা কত কষ্ট করে খালে বিলে মাছ ধরে সংসার চালাস তো, তাই এর চেয়ে তো অনেক বেশি মানুষ অনেক কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার দিতে পারে। দয়া করে তুই তাদের একটা চাকরি দে না বাবু। তুই বুঝতে পারছিস না কালা? ঠিকই বলেছিস বাবু, আমার মনটা বুঝতে পারে না যে আমাদের দুঃখ দেখে তোর দয়া হয় না, তোর দয়া হচ্ছে আমার এই কতটা দেখে, তাই না বাবু? তুই কি বলছিস? আমি বড় লোকের চামচেগিরি করে 2 পয়সা রোজগার করেছি, তাই বলে তুই নিজেকে ভগবান ভাবিস না। মনে রাখিস বাবু, তোরা সুটবুট পড়লেও তোরা হচ্ছিস পরের বাড়ির চাকর, আর আমরা এই ছেলেরা খালা বিলে মাছ ধরলেও সাথী, তোদের মতো পরের গোলাম নয়। তাই নাকি? আর যদি তোরা ভেবে থাকিস আমাদের এই গরিব ঘরের বউগুলো তোদের হাতে খেলনা, তাহলে তোরা খুব ভুল করছিস। না, আমি কোনো ভুল করিনি। করছিস মহা ভুল করছিস। আর এই ফুলের মাসুল একদিন কোড়ায় গন্ডান সব করে দিবে এই গরিব মানুষের। তো আর একটা হুমকি কথা বলে না, তোকে ওদের শিক্ষা দিয়ে দেবো। আমার বড় তো হুমকি না, তোর বড় ছোট মুখে বড় কথা বলেছে, তাই বলে আমি দাঁড়িয়ে থেকে আমার বইয়ের অপমানে হজম করবো? হ্যাঁ করবি, তাই করবি, কারণ তোদের মতো ছোট লোকের ছোট লোক বড় লোক হয় না, ওই বিচারটাই মানুষের আচার আর ব্যবহার। আপনি এই গায়ের একজন সাধারণ চাষি, যার ধুলো মাটি মাখা গা থেকে বেরোচ্ছে মমতাময়ী মাটির প্রমাণ। জানি জানি, কিন্তু আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস? আমি জমিদার বংশের ধর্মদাস চৌধুরী বোন, আর আপনি একটা মূর্খ চাষা হয়ে আমাকে কিনা। তুই কি বলছিস মেম সাহেব? ও তো আমাদের এই ভাঙা চুরা ফুলাস্তানের গেটটা আছে, সেই গেটটাকে তুই অপমান করিস না। দেবতা, আমি মাটির ভগবান। যাকে বলে গায়ে মানে না, আপনি মনে হলে। তুমি ঠিক কোথায় বলেছো ভাই? গায়ের মূর্খ চাষা বসতে যারা ভগবান মনে করে তারা তো এই স্বার্থপর সংসারের সবচেয়ে বড় মূর্খ। ঠাকুর, আর তোদেরকে বলি, যারা শিক্ষার জ্ঞানের ছাপি নিয়ে গায়ের মেয়ের মধ্যে দেরি করে বেড়ায়, তারা মূর্খ জেলে হয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের দামি সময়টাকে নষ্ট করে দেখে। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। জমির ফসলের মতো মান সম্মানটা জমিতে চাষ হয় না বলে
যে তা দিয়ে আমি তোমার আঁচলটা ধরিয়ে দেবো। হ্যাঁ কালা, তোকে যে বিয়ে বাড়ির জন্য পুকুর থেকে মাছগুলো ধরে দিতে বলেছিলাম, সেই মাছ ধরতে তো আমি যাচ্ছিলাম না ঠাকুর। আর কদম তোকে না বলেছিলাম আজ সকাল থেকে আমাদের বাড়িতে থাকবি। সেই লেগেই তো আমি ঘর থেকে বেরিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের দায়িত্ব পালন কর, আমি একবার চট করে ঘুরে আসছি। বিয়ে বাড়ি ছেড়ে এই সময় তুই কোথায় যাবি না ঠাকুর? একবার বাগদি পাড়ায় যেতে হবে রে কালা। ভক্তি পড়ো। ওই নবীন সাদার ছেলে মুন্নার জ্বরটা আজ কদিন ধরে কমছে না, দেখি কি করা যায়। নিজের বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে কদম, বিয়ে বাড়িতে মিলনের উৎসব, আনন্দের ছোড়াছড়ি, আর যেখানে একটা মানুষের জীবন মরণ নিয়ে সমস্যা, সেটা তো আগে দেখতে হবে। আর তাছাড়া তোরা যখন সবাই আছিস তখন 10 মিনিট পরে গেলে কোনো কাজটাই আটকে থাকবে না। কিন্তু ওই মুন্নাটা যাক, তোরা এগিয়ে আয়, আমি এখনই যাবো আর আসবো। কি কথা শুনে তুই তোরা বলবি আমাদের দা ঠাকুর ভগবান লয়? ওই কি কখনো পারি চোখের সামনে আমার একটু জল জ্যান্ত ভগবান দেখার পর? আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে উনি মানুষ নন, উনি সাক্ষাৎ দেবদূত, স্বর্গ থেকে ধরার ধুলিতে নেমে আসা ধুলোমাখা মাটির ভগবান। এই বাচ্চা মানুষগুলো সঙ্গে কথা বলার মতো সময় আমাদের না। তবে যাবার সময় একটা কথা ভুলে যায় বাবু, ওই ভালো মানুষগুলোকে নিয়ে রং তামাশা করে তারা, যারা জীবনে কোনোদিন ভালো কাজ করে না, তারা ভালো হতে পারে না। চল চল চল। তুই ঠিক বলেছিস রে কালা, আমরা কোনোদিন তোদের মতো সার্কাসে জোকার হতে পারি। তুমি ঠিকই বলেছো কাপ্পেন্দু। আরে আমরা তো মানুষ না, আমরা জঙ্গলে ভূত। আরে বাবা কাজে মাখা অপরিষ্কার শরীর থেকে কি বটকা বটকা গন্ধ। এক ছি 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 ছি। ঠিক ঠিক এমন একটা ছেলেকে কি তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, কিন্তু কেন করেছি সেটা তোমার নিশ্চয়ই অজানা নয়। তাহলে শারীরিক মিশন সব শেষ হলে তুমি আমার বুকে ফিরে আসবে। আসবো কি গো, আমি তো তোমার কাছে আছি। আমার তো মনে হয় সব সময় তোমার বুকে এমনি করে মাথা রেখে তোমাকে আমি বলি, হিরো সে মোতিও সে ফুলো সে কেন তুঝকো সতানে কা, তুমি কোথা থেকে আসছো? আজকে আমি বাংলাদেশের পড়া। আমার নাম রহিম শেখ, আব্বার নাম রহিম শেখ, তার আব্বার নাম জলিল শেখ, তার আব্বার নাম কিন্তু তুমি এখানে ঢুকলে কি করে? আজকে ওই বিএসএফ থেকে চুলা দিয়া এটা তুমি কাম করছো।
আর ঠুকে এই দেশটা খুঁজা দেখা তোর ইচ্ছা আর মারে তুমি বর্ডার ফিরে প্রবেশ করেছো, তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। কোনো লাভ নাই, সব হালাই তো দু নম্বরে মার। চলো পেশে পুলিশ হাফি হামি আমাদের পাগলদের দু নম্বরই কে কারে বিচার করবা ভাই জান। আমি তোমার মতো 2 নম্বরে নই। তাহলে পরের বউরে লইয়া বেলা রাস্তাঘাটে আসছিলা নিশ্চয়ই হালাই নিজের বউরে নিয়ে পথে ঘাটে সৃষ্টি করবা কেন? তার তো হয় নিজের ঘর আছে, রাস্তায় রাস্তায় এসব কইরা বেড়ায় তারাই যারা পরের বউর লগে ফুর্তি করে। কি বলছেন আপনি? আপনার মতো আমি কিছুই বুঝতে পারছি না। একটাও মিথ্যা না মজান, এ হালার কাছে অনেক মাইয়াদের কাছে স্বামী কে পরপুষের কদর বেশি। বাজে কথা বাদ দিয়ে এখনই এখান থেকে চলে গিয়ে খাওয়া যাইতাম না। তবে আমি শুনছিলাম কি যে আমার দেশের চাইতে এই দেশ তীর্থস্থান আছে, তাই তীর্থ দেখতে আছে দিলে বড় দাগ পেলাম ভাই দান বড় দাগ। কেন কেন? কবি বলেছেন এটা নাকি সোনার বাংলা, রূপসী বাংলা, কিন্তু এখন তো হারাই দেখতেছি এটা একটা জঙ্গল। এখানে পুরুষ মাইয়া হবলে চুক্ত হইতেছে, মানুষ মানুষের খুন কইরা বিবাদ করে পুইটা দিতে। তবে তোমার কোনো ভয় নেই ভাই, তুমি তার খুন কইরা পুইটা দাও নাই, যারা দিছে তারা ফল ভোগ করবা। তুমি যা করছো পাইয়া যাও, কোনো পাপ নাই। এই হালার কাছে সবাই যদি হনুমান হয় তো কে কার পুরা মুখের বিচার করবো ভাই আমার যেন মনে হচ্ছে কোথাও আমার কোনো ভুল না। না, যত ভুলই হোক না কেন সেসব ভাববার সময় এখন নেই। ওই রে বাবা, বলি মা বাবা হলো বাবা। হইছে মাদল হইছে আমাদের তোমাকে এত চিন্তা করতে হবে না। তা আমি জানি বাবা, তবু কাজগুলো সময় মতো মাঠা না, এটা তোমার ওই গা ঠাকুরের কাজ। তাই দেখছো না ওই গা সুন্দর লোক কেমন কাজে ঝাঁপিয়ে পড়েছে। তাই যদি হয় তাহলে মাছ কাটার ব্যবস্থা আমি একাই করতে পারবো মাস্টার। এই কদম জেলের কাছে পুরো লাটের পাশে দরকার। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তুই এতক্ষণ কি করছিলি? আমি কিছু খানাগুলো কুটে ধুয়ে দিলাম, এবার মাছগুলো কুটে ধুয়ে দেব। তুমি শুধু বসে বসে কাজগুলো বাতলে দেবে, তারপর দেখবে ওই গা ঠাকুরের সম্মান। তারপরে সে গা ঠাকুরকে কোথায়? ওই বাড়িতে পাওয়া গেছে, রবিন সাপলা ছেলের জ্বরের খবর আছে। ঠিক আছে ঠিক আছে, যা ও এখন গিয়ে মাছ কাটার ব্যবস্থা কর, মাছগুলো কাট যা। তুমি দেখো মাটা, এই কদম জেলের হাতের বসি মাছগুলো কি তোমার খেচাম খেচ খেচাম খেচ করে না হয়েছে। আমি যাই না, ওদিকে সব কাজগুলো দেখি। সত্যি গায়ে কারো বিপদের কথা শুনলে আমার রবি যেন নিজের ঘরের কথা ভুলেই যায়। তা যা, তবু তো আমার গর্ব যে আমার গায়ে যা ছেড়ে সর্পা কাটে তোমার। কি বলছ, কি বলছো তুমি? কি বলছি মাসিমা, কি বলছি? বর্দা কই বর্দা? আরে তুমি বিচার করতা। ও যেন কার বাড়িতে গেল, কিন্তু সেই বিপদের কথা কি আমাকে বলা যায় না? তাহলে মাসিমা কিন্তু তাতে উদ্ধার পেতে বর্দাকে জানে দরকার। দরকারে বর্দাকে পাবে তাই কি করলে হয় না? কিন্তু তুমি হলো তোর বাড়ি ছেড়ে বাড়িতে, তবে কি ওই বাড়িতে কোনো বিপদ? না বর্দা, ওই বাড়িতে নয়, বিপদ আগের পড়েছে এই বাড়ির দুয়ারে। তার মানে কি হয়েছে খুলে বলো পোলা। পূর্ব চাষা জমি নষ্ট করে ধর্মদাস চৌধুরীর স্টিল কারখানা তৈরির কাজে আমরা বাধা দিয়েছিলাম। অনেক কাজে নেতৃত্ব দিয়েছিল গৌরব। হ্যাঁ ঠিকই তো, তাই ধর্মদাস চৌধুরীর পোষা কুত্তা তার সুনীল তার গৌরবের গ্রেপ্তারি করে না আজই কার্যকর করতে চায়। কি হবে এই অবস্থা হলে? যদি আমার গৌরবকে অ্যারেস্ট করে তাহলে এই যাতে চৌধুরী বাড়ির মান সম্মান কি হবে? রক্ষা করতে তোমার এই রবি প্রাণ দেবে মা। তোমার বংশের গায়ে সে এতটুকু কালির আঁচড় লাগতে দেবে না। কোনো কিন্তু নয় না, কোনো কিন্তু নয়। তোমার এই রবি এখনো অস্ত যায়নি। ওই শয়তানের শয়তানি চাল ছিন্ন করে তোমার মতো ওই মা আর এই গায়ের সহজ সরল মানুষগুলোকে রক্ষা করার ক্ষমতা এখন রবি ঠাকুরের আছে। তাহলে এখন আমি কি করবো? এই নাও টাকা, সব কাজ ফেলে তুমি যাও হাইকোর্টে। 24 ঘন্টার মধ্যে সকালের অগ্রিম জামিন করে তবেই তুমি এই গায়ের বাড়িতে পা রাখবে। বলো বলো তুমি পারবে? শুধু পারবো না মাতা, পারতে যাবে তো হবে। আমি যে ভগবানের আদেশ পেয়েছি।
ভগবান রামচন্দ্র আর সে হনুমান পঞ্চমাত্র পর্বত হাতে করে নিয়েছিল। আর আমি আমার এই মনে রাখছি প্রয়োজনে হাইকোর্ট থেকে এই পোড়া কাকার ভিতরে তুলে নিয়ে আসবো, ওটা তুলে নিয়ে আসবো। ওরা কি হবে? তোমার সাথে আমার গরমের আকাশ জামা না জানি না পাঠাবে তাহলে কি হবে? পাবে মা পাবে। জীবনভর মা মাটি মানুষের সেবা করে আমরা কি এইটুকু আশা করতে পারি না যে তিনি আমাদের বিপদ মুক্ত করবে? কোথায় কাকে বলছো? না না, বিপদ হবে কেন? আজকের এই শুভ দিনে কোনো বিপদ আমাদের স্পর্শই করতে পারবে না। মা ও মা, এদের বড় করে পরে তুমি কি আমার কাছে কোনো কথা গোপন করতে চাই? পাগল কোথায় গেছে? আচ্ছা কি এমন কথা থাকতে পারে যা আমি তোর কাছে গোপন করবো? অনেক কথা থাকতে পারে রবিরঞ্জন বাবু, যা আপনি ভাইয়ের কাছে গোপন করবেন। সময় আর জোয়ার জমার জন্য অপেক্ষা করে না, তেমনি আইনও সবকিছু কোনো কারণে সে কাউকে রেয়াত করে না। তার মানে একজন গুন্ডা নিয়ে ধর্মদাস চৌধুরী কারখানা তৈরির কাজে বাধা দিয়ে তারই কর্মরত শ্রমিকদের আহত করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। না, কারো কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয়। আপনি বাধ্য। জনগণের চাকর হয়ে জনগণের প্রশ্নের উত্তর না দিলে জনগণ সেটা আদায় করে নিতে চাবে। তার মানে কার কাছে কত টাকার বিনিময় হয় আপনি ছক পুজো কম মারতে এসেছে? একটা ঘটনা ঘটে যাওয়ার 3 মাস পর আজকে আপনার এই আসামিদের সব জাগলো। বাজে কথা বাদ দিন, আইন তার নিজের কথাই চলবে। বেশ, আজ আপনি ফিরে যান। আমি কথা দিচ্ছি আগামীকাল বেলা 2টার সময় আমার ভাই আমরা থানায় সারেন্ডার করব। আজ আমি ফিরে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, আগামীকাল ভোর যেন থানায় সারেন্ডার করে, তাহলে ফল দিতে বিপরীত হয়ে যাবে। চলে আমার জীবন থেকে এক এক করে হারিয়ে গেছে। আমি বেঁচে আছি শুধুমাত্র প্রতিশোধের আশায়, আর সেই জন্য দরকার হলে আমার দেবতুল্য স্বামীর মুখে আঘাত এনে এই সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়ে আমি এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাবো। খবরদার তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। প্রতিমা, প্রতিমা কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। কেন কেন তুমি আমি সহ্য করতে পারছো না? আমার অপরাধের কি? আমি বুঝতে পারছি না প্রতিমা, আমার সম্বন্ধে তোমার এরকম ধারণা হলো কি করে? এই কারণে হলো যে তুমি হাজার কাজের দুষ্ট ঠাকুর বংশের ছেলে হয়ে আমাকে তুমি বিয়ে করেছো। কিন্তু আমি তোমার জীবনের ভগবান পর্দার কথা রাখতে আর তোমাকে লোকলজ্জার হাত থেকে বাঁচাতে বিয়ে করে উদ্ধার করেছে, তাই না? কে চেয়েছিল তোমার এই মদনতা? আমি সারাটা জীবন কুমারী থাকলেও। তাহলে সেদিন কেন তুমি তোমার অমতের কথা বর্তার সামনে জানাওনি? কেন সেদিন নীরব সম্মতি জানিয়ে আমাকে তুমি বিয়ে করতে বাধ্য করেছো? সেদিন বিয়ে করতে বাধ্য হয়েছি বলে সারাটা জীবন তোমার মতো বাঁদরের গলায় মুক্তর মারা হয়ে আমি ঝুলতে পারবো না। কোনো উপায় নেই গো সোনা গো আমার। হাজার অনুষ্ঠান সত্ত্বেও যে সংসার জালে তুমি জড়িয়ে পড়েছো, তা থেকে তুমি সহজ মুক্তি পাবে না। আমাকে সঙ্গ দিতে হবে না, আমাকে সঙ্গ দিয়ে তোমাকে তোমার নারীদের অবমাননা করতে হবে না। আমরা এক হয়ে থাকলেও তুমি তোমার পূর্ণ স্বাধীনতা মর্যাদায় থাকবে। আমার শুধু একটাই অনুরোধ প্রতিমা, তোমার মতো মানুষের কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। পারতে তোমায় হবে প্রতিমা, কারণ এই 4 দেওয়ালের বাইরে তোমায় গড়ে তুলতে হবে একটা নকল স্বামী স্ত্রীর সম্পর্ক, যা থেকে আমার স্পর্ধা তুমি করিয়েছে জননী। আর জীবনের ভগবান পর্দা জানতে পারবে না যে তোমার আর আমার প্রকৃত সম্পর্কটা কি। মানে এই সংসারের মধ্যে থেকেও আমাকে অভিনেত্রী সেজে অভিনয় করতে হবে? জীবনের প্রয়োজনে তো অনেক কিছুই করতে হয় প্রতিমা, নইলে আমিও কি কখনো ভেবেছিলাম আজ তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে আমার মার পর্দার সামনে মিথ্যা কথা বলতে হবে? তুমি যা খুশি তাই বলতে পারো, আমার জানার প্রয়োজন নেই, কারণ তুমি একটা দাদা ভক্ত নপুংসক।
আমি ঈশ্বরের কাছে কামনা করি আমি যেন যুগে যুগে নপুংসক হয়ে জন্মাতে পারি। তাতে যদি তোমার মতো স্ত্রী লাঞ্ছনা গঞ্জনা আমায় সহ্য করতে হয় তাতে আমি বিন্দু মাত্র দুঃখ পাবো না। স্বার্থপরতার সুরমা চোখে লাগিয়ে এই সময় সংসারের বুকে নিজেকে তুমি ছোট করতে চেও না প্রতিমা। কারণ মা থাকবে মায়ের আসনে, আর বর্দা থাকবে বর্দার স্থানে, আর স্ত্রী থাকবে এই সর্বাঙ্গ জুড়ে। তাই স্নেহ মায়া মমতাকে তুমি তোমার বিনোদের দাঁড়িয়ে পাল্লায় মারতে চেও না প্রতিমা, চেও না। আমাকে প্রত্যাখ্যান করেছো, তাই স্বামিত্বের অধিকার নিয়ে আমি তোমার দিকে কোনোদিন তাকাবো না, কোনোদিন চাইবো না যে আমার স্ত্রী আমায় আদর যত্নে ভালোবাসা দিয়ে করে তুলুক। আমি যেন এভাবে সারা জীবন বলতে পারি, জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলে মাগো, পাই যেন ঠাই ও মা, ও মা, ও মা, দশ মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো বলি কি করে, জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই ও মা, ও মা, ও মা। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরে আর প্রয়োজনটা ঘুরে গেলে কিন্তু শালা ওই মানুষটাকে 3টে লাথি মারি। কে বলতে পারে এই সৌরভ ঠাকুর এবার আমার 3টে লাথি খেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না? সে সধবাই বা হলে তবে যে বিধবা হবে কেন স্যার? ওই সৌরভকে বিয়ে করে। বিয়ে? ওই সৌরভের মতো একটা ছেলে, তার সঙ্গে আবার আমার ভর্তির বিয়ে। কিন্তু স্যার সৌরভ বাবু তো টিনাকে বিয়ে করে এই চৌধুরী বিলায় রাজত্ব চালাচ্ছে, এমনকি আপনিও তার কথা মতো। তার চেয়ে বেশি বড় হলে কি হয় নিশ্চয়ই জানো তপেন্দ্র? ভেঙে পড়ে যায় স্যার। পিপিলিকার কথা বোঝায় পরিবার তবে সৌরভ ঠাকুর মরবে, অবশ্যই মরবে, তবে কিন্তু সেটা আমার মিশনটা সাকসেস হওয়ার পর। আর কাঞ্চনময় এছাড়া ওই সৌরভ ঠাকুরকে আমি ওই চাষের স্বর্ণ মহলে টেনে তুলে এনেছি। তা আমি জানি স্যার, রইল কি আপনি টিনাকে ওভাবে আমার সঙ্গে মেলামেশা করতে দেন? তুমি কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু টিনা 5 বছর সময় আসামি করে জেলে না পাঠানো পর্যন্ত আমার পরে শান্তি নেই। শালার এত বড় সাহস যে শালা আমার উপর দাদাগিরি করে। এখন কি বলছিস তুই? দেখে বলছি স্যার, ওই সৌরভবাবু টিনা ম্যামকে বিয়ে করেছে বলে বেঁচে গেল। কেন, কি করেছে সে? আর বলেছি ম্যানেজার বাবু, সৌরভবাবু আমার উপর কলম চালায়। অত্যন্ত দুঃখ করার কিছু নেই রে জটন, কিছুদিনের জন্য ওই ক্ষমতা কিন্তু সৌরভকে আমি দিয়েছি। তাহলে ম্যানেজার বাবু কি দুটো জগৎ হয়ে গেছে? আপাতত ঠিক তাই, তবে একটা কথা মনে রাখিস জটন, সৌরভ তো আমার কাছে মৌসুমীর ফসলের মতনে। সত্যি স্যার, আপনার না মানে এক একটি গলির টাকা কখন যে কোথায় বুদ্ধি ধরায়
হ্যাঁ, এবার বল সে তোর কোন কাজে দাদাগিরি করে? আমাদের কারখানা তৈরির কাজে বাধা দেওয়ার ছেলেগুলোকে আমি একটা একটা করে শেষ করে দেবো। কিন্তু সৌরভ বাবু ওর কাছে বাধা দিয়ে ওদের পিছনে পুলিশ লেগে দিয়েছে, তাই তো? দাদা ওই পুলিশই যদি সবকিছু করবে তাহলে বলছে ওদের ঘোড়ার ঘাস কাটবে। ঘাস না কাটলেও কয়েকটা দিন চুপচাপ বসে দেখ কেমন করে লাঠি না ভেঙে সব মারা যায়। কিন্তু পুলিশ তো গৌরব ঠাকুরের টিকিয়ে ছুতে পারে। কি বলছিস? কি বলছিস ছোটন? ওকে তোর পুরো সজ্জাতির অ্যারেস্ট করার কথা। দেখুন হয়তো পুরো সজ্জায় গিয়ে সারা ভালো বন্ধুকে আরেকটা কোথাও বেমালুম ভুলে গেছে। না না না, এত সহজে সদা ভুলে যেতে পারে না। সারা এক রাস্তা পার বিনিময়ে যে কেসটাকে আমি সাজিয়েছি ওই কেসের জন্যই ওই রবি ঠাকুরের বুকে আমি মুখ্যমাগতা হন। এই পলাশডাঙ্গার বুকে চৌধুরী পরিবারকে সমহিমায় স্থাপন করতে অন্যায় ধর্ম লোভ লালসা এগুলোর হাত ধরে আমি নরকে যেতেও রাজি আছি। নরক? নরকে আমি তোমার পাঠাবো মিস্টার ধর্মদাস চৌধুরী। এই পলাশডাঙ্গার বুকে তোমার আধিপত্যকে ধূলিসাৎ করে রাজত্ব চালাবে এই তপেন্দ্র গাঙ্গুলি। আমি না আমার মুখ থেকে অনেকদিন ধরে শুনে আসছি আমি নাকি টিনাকে বিয়ে করি। ছোট কর্তাকে মদ খাইয়ে বড় কর্তাকে মেরে এরপর কি চৌধুরী পরিবারের সব কিছু হাতের মুঠোয় এবার আমি সুযোগ খুঁজে চলেছে। যথা সময়ে সুযোগে সৎ ব্যবহার করে হয়তো আপনি একদিন হারিয়ে যাবেন এই লোভ লালসার আতঙ্ক। আর সেখান থেকে আপনাকে টেনে তোলার মতো সাধ্য ওই ভগবানের থাকবে না। চলে সাহেব। আরে যা 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 যা, শালা 4 আনার গুন্ডা সেও আমাকে ব্যঙ্গ করছে। চৌধুরী পরিবারকে নরকে তার প্রান্তে পৌঁছে গিয়ে ওই ব্যঙ্গের জবাব আমি দেব যে এই তপেন্দ্র গাঙ্গুলি শিকার নয়, শিকারী। সে শিকার করবে বাঘ, সিংহ আর গন্ডার। বাস বাস বাস, আর বেশি দিন এগিও না। এরপর বেশি দিন এগোলে না লোকে তোমাকে পাগল বলে 5 লাখ ভর্তি করে দেবে। তোমার প্রেমে আমি তো পাগলই ডালবি। থাক থাক, ওই মিষ্টি কথায় আমার পেট ভরবে না, বুঝেছো? বেশ, বলো তুমি কি চাও? আমি সব সময় তোমাকে এমনি ভাবে কাটিয়ে দিতে চাই। কাছেই তো আছি ডালবি, সারাদিন শুধু তোমার চিন্তা মগ্ন হয়ে থাকবে। তার কারণ চির
লজ্জা? স্বামী? আরে বাবা দাঁড়াও, আগে দেখি তুমি আমার স্বামী হবার যোগ্য কিনা, তবে তো লজ্জা পাবো। বিয়ে করে আমি তোমার কাছে মাথাটা বিক্রি করে দিই সৌরভ। যে নিজে একটা মেয়ে সর্বনাশ করে আর একটা মেয়েকে বিয়ে করে, তার স্বামীত্বের অধিকার জোর গলায় ফলাই কোন সাহসে? মানে আমি বলছিলাম কি, আমি চাই না আমাদের স্বামীত্বের মাঝে কোনো থার্ড পার্সনের রাস্তা। ওকে ওকে মিস্টার ঠাকুর, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে কে হাত পারছে আর কে ধার পারছে, কে থাকবে ঘরের ভিতরে আর কে থাকবে ওই ঘরের বাইরে। টিনা, বাই 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 বাই। জানোয়ার একটা, আর ওই জানোয়ারগুলোকে তুমি প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি, যেমন মাথায় তুলেছি তোমার মতো একটা অপদার্থ। এনা তুমি কিন্তু আমাকে অপমান করছো। যা বুঝতে পেরেছি, তাহলে তবে বড্ড দেরি করে বুঝতে পেরেছো। কারণ তোমার আগে বোঝা উচিত ছিল যে এদেশের সমস্ত ঘর জামাইদের এইরকম অপমানে পাওনা থাকে। ঘর জামাই? হ্যাঁ, তবে তুমি কি মনে করেছো তুমি এই বাড়ির মালিক? এনা তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা না, ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না, আমি পরে পরে দেখছি তুমি প্রকৃত পুরুষ কিনা। একই পর্দা তুমি? আমি শুনেছিলাম চৌধুরী বাড়িতে এসে তুই নাকি খুব উন্নতি করেছিস, কিন্তু এতটা উন্নতি করেছিস এটা আমি সবটাও ভাবিনি। ঠিক না, মানে আমি বাড়ির লক্ষ্মীর গায়ে হাত দিয়ে বিরক্ত প্রকাশ করে তারাই যারা ফিরুক কাপুরুষ। কিন্তু দাদা হচ্ছে ব্যভিচারের পথে পা বাড়িয়েছে। এর জন্য দায়ী তুই নিজে। বিয়ে করে যে নিজের স্ত্রীকে সঠিকভাবে চালনা করতে পারে না, সে স্বামীর আমার অযোগ্য। স্রোতী নদীর বুকে শ্যাওলাতে চুমবে। বড়দা, এই গ্রামের একজন হতভাগ্য গরিব কিষান, তাই ওকে যেমন আমার এতগুলো কথা বলা উচিত হয়নি, তেমনি তেমনি তোমাকেও কিছু কথা বলবো, তুমি শুনবে মা? মা, মাগো, এটা ইংল্যান্ড বা আমেরিকা নয়, সোনার বাংলার ছায়া শুনবে গ্রাম। এই পলাশডাঙ্গার মেয়ে তুমি, আবার সেই গায়ের ঠাকুর পরিবারের বউ তুমি। তোমার কি ওই পোশাক আছে মা? বাড়িতে গিয়ে মা ঠাকুমাকে জিজ্ঞেস করে দেখো তো মা, স্বামীর মঙ্গলের জন্য মেয়েদের ঠিক কি কি ধারণ করা উচিত, আর এক পাগলার চিরন্তন শাশ্বত বধূ কোন পোশাকে সাজলে তাকে শ্রদ্ধায় মা বলে মাথাটা নত করতে মনটা ছটফট করে ওঠে। আবেগের বসে হয়তো অনেক কথাই বলে ফেলেছি মা, পারলে তোমরা আমায় ক্ষমা করো। হ্যাঁ, যে কথাটা আমি তোকে বলতে এসেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব বলে এখান থেকে চলে যাও। আচ্ছা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা সৌরভ, তুই তো জানিস তোদের উপর কোনো আঘাত নেমেলে আমি সহ্য করতে পারি না, তাহলে কেন তুই গৌরবের উপরে এত বড় আঘাত আনলি? জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। কেন রে? এই বাড়িতে থাকলে তোর সম্মান ভূত হচ্ছে। বেশ, আমি চলেই যাচ্ছি, আর যাবার সময় তোর এই হাতটি তো ধরে না না তোর এই আমার সহ্য হচ্ছে না। লাগেনি মা, ইয়ার কি করে মেরেছে তো, তাই লাগবে কেন? আপনার যে মাথা থেকে রক্ত ঝরছে। রক্ত সরু, এটা যে আমার দুঃখরা স্নেহ মায়া মমতার দান। এই বাংলাদেশের প্রতিটি সংসারে আমার মতো সবগুলোকে এই দামটা মেটাতে হচ্ছে। তার জন্য দুঃখ করে কিছু লাভ নেই মা, দুঃখ করে কিছু লাভ নেই। সুখে দেখো মা, শান্তিতে দেখো, আর আমারই ভাইটাকে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো। ও জানে না ও কি ভুল করছে, কোন কাটা বিছানো পথে চলছে। ঈশ্বর, ঈশ্বর
তুমি মানুষ নাকি একটা দুপে জঙ্গলি জানোয়ার? আমার চলার পথে কোনো বাধা সৃষ্টি করলে আমি তোমাকে ছাড়বো না। আর যে ধুলো করে আমার জীবন আমি ছেড়ে চলে এসেছি, হাজার মায়াবী কোথায় ভেলো, সেই পথ কিন্তু আমি আর মানাবো না। নিশ্চয়ই কেন মানবে? মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন তার লোকালয়ের চেয়ে দুর্গম জঙ্গলটাই ভালো লাগে। চর্দা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। চেয়ে বেশি অপমান করতে পারলে হয়তো আমি খুশি হতাম। তার মানে আমি ভেবেছিলাম তুমি সাময়িক লোভের বশবর্তী হয়ে এই চৌধুরী বিলায় প্রবেশ করলেও পবিত্র ঠাকুর বংশের রক্ত একদিন নিশ্চয়ই জেগে উঠবে। উঠেছি চর্দা, তার প্রমাণ আমি শীঘ্রই দেবো। কিভাবে? আমার অংশের জমি জায়গা, পুকুর, ভিটামাটি বিক্রি করে ওই ঠাকুর বংশকে উচিত শিক্ষা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে এই সৌরভ ঠাকুরের মত আর চলার পথ ভিন্ন নয়। ছি 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 কিনা ছি! ওই জানোয়ারটাকে তোর স্বামী ভাবতে লজ্জা করে না? আগে না করলেও এখন করছে ছোট। এখন মনে হচ্ছে ওর মতো একটা জানোয়ারকে আমি নমস্কার, তাহলে কিন্তু তপেন্দ্রের সঙ্গে আমি তো আবার দিয়ে দেবো। বাহ বাহ বাবা বাহ! বোনটা তাহলে তোমার সাক্ষীর দাবা খেলার দান, একবার এখন একবার ওঘর। কি বলছিস তুই? নিজের বোনকে তোমার সাক্ষীর শুভ কাজকে ফেলে কতকে পরি করবে দাদা? দেবদাস, তুই বুঝতে পারছি না। আরে জিনা তো তপেন্দ্রকে ভালোবাসে, না। তাই ওদের বিয়ে। ভালোবাসা, সবার সব ভালোবাসাকে আমি ত্যাগ করে আর যেন মনে হচ্ছে আমি একা, আমি শুধু একা। না, তাহলে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি। ছোটা, আমার মহামা নিশ্চয়ই চোখের সামনে নিজের জানোয়ার স্বামী হাতে দেবতা ভাসুরের লাঞ্ছনা, মাথা পেতে রক্ত ঘোরাতে তুই ভুলে গেছিস। নিজের সত্তা ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে দেবতার মনে কত সারিয়ে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি। করবো, করবো, ছোটা করবো। আমি দেবতার মধ্যে বিকারীন হয়ে গিয়ে আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করবো। ওকে আমি কোথাও যেতে দেবো না টিনা, আমি পরিষ্কার বলতে পারছি। ওদের দুজনের কথা শুনে আমি পরিষ্কার বলতে পারছি। ওই জানোয়ার রবিরঞ্জন ঠাকুর আমার বাড়ির মধ্যে এসেছিল, সৌরভ তাকে আঘাত করে আমার বাড়ির মান সম্মান অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সৌরভকে নিয়ে ওই আমার বাড়িতে গিয়ে অবন্দী হয়ে থাকবে। চলাই দেবদাস, ও থাকবে আমার বাড়িতে গৃহবন্দী হয়ে। ফিরকার মন চাইছে না। মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ঘরটা যেন ফাঁকা করছে। দুপুরে কেউ খেতে রাখে না, রাত্রে কেউ বলে না বাবা রাত হয়েছে। জানি না মেয়েটা কেমন আছে, কি করছে। তোর পিন্ডি চটকাচ্ছে না সালা বুড়ো ভাব। বলে এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে না করে চলছে না আমাকে। এই তুই কি বলছিস বাবা? সৌমত্ব মেয়েকে কি আর ধরে রাখা যায়? আরে কেন রাখা যায় না? আরো কিছুদিন বুক ফুলে কমর তুলে গায়ের প্রতি ঘুরে বেড়ালে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যাবে? ছোটন, আর একবার এই কথা বললে তুই চিপ টেনে আমি ছেড়ে দেবো। তাতে কি তোমার একটু মেয়েটা সতী সাবিত্রী হয়ে যাবে, নাকি একটা ভালো ছেলের গোলায় ঝুলিয়ে দিয়েছো বলেই? তোর এত বড় সাহস, চিত্রামান্ডির হোক পূজার গায়ে হাত তুলিস। ওঠো ওঠো আব্বা যান। কে কে তুই? চিনতে পারছিস না ইবলিস? আমি তোর আব্বা যান, যার খেয়ে পড়েছি এত বড় হয়েছি। সাবধান, তোর কাছে জোগাড়। আর একটা বাজে কথা বললে এবার আমি যদি তোকে কাঁদাতে পাঠিয়ে দিই, তোর কোন বাপ তোকে বাঁচাবে? বলে তোমায় বাঁচাবে না? তোকে আমি পরে তাড়াতে তুলে দিয়ে ফুটিয়ে দেবো।
আমি কে আর আমার কর্মটা পুলিশ শুনে শয়তানের দোষর তোদের সকলকে আইনের কাছে ফেলে পুলিশ হাতে তুলে দেওয়ার জন্য সুদূর বগদাদ থেকে ছুটে এসেছে এই সুলতান হারুন উল্লাহ রশিদ। যে বাবা তুমি সুলতান সেটা আমার রক্ষা করতে হবে মনে করুন আপনার এক সন্তান, কিন্তু বাবা ওই মৌটাকে ঢিল মেরে তুমি নিজে বাঁচতে পারো। বাঁচতে নয় কাকাবু, বাঁচতে নয়, আমি এসছি আপনাদেরকে বাঁচাতে। তাই জলে স্থলে অঙ্ক রেখে যেখানে বিপদে পড়বেন মরবেন আমাকে স্মরণ করবেন, জানবেন আপনাদের রক্ষা করতে সুদূর বগদাদ থেকে ছুটে এসেছে এই সুলতান হারুন উল্লাহ রশিদ। তুমি আমাকে যে বিপদ থেকে বাঁচালে তার জন্য তোমায় জানাই আমার প্রণাম। কাকে প্রণাম করছিস রে কাকা? এই পোড়া গায়ে ওই ঠাকুর ছাড়া কে আছে যাকে প্রণাম করবি? এতদিন আমিও তো জানতাম কালা, কিন্তু আজ যা দেখলাম। কি দেখলি তুই? এই গায়ে প্রকৃত মানুষের আনাগোনা, সেই তো আমাকে শয়তানের হাত থেকে বাঁচালো। তার মানে তুই কার কথা বলছিস? সে ভগবানের দূত। আচ্ছা তুই তো রোজ ঠাকুর বাড়িতে মাছ দিতে যাস, ওরা সব কেমন আছে জানিস? ভালো নয় তো কাকা, ওই সংসারটা যেন ছন্ন ছাড়া হয়ে গেল। কেন রে কালা? তাহলে আমার বাবা ঠাকুরের স্বপ্নের সংসারে আজ পাও বাসা জমেছে তো কাকা, তাই তো সংসারটা থেকে ওই শয়তানের হাত বাড়াতে সাহস পাচ্ছে। কিন্তু আমার প্রতিভা সুখে আছে কাকা, খুব খুব সুখে আছে। তুই কতটুকু খবর রাখিস রে কাকা যে ও কথা বলছে? ওরা সবাই খুব ভালো আছে, খুব ভালো আছে। তুমি আমার মুখ থেকে পাশান ঘটনা নামিয়ে দিলে মা, কোথায় ঘর কোনো খবর পাইনি। আর পোড়াটা যে কোথায় যায় কে জানে, তবে তোমার মুখে সুখবরটা পেয়ে আমি একটু শান্তি পেলাম মা, আমি একটু শান্তি পেলাম, আমি শান্তি পেলাম। তুই কাকাকে মিথ্যে কথা করলি কেন কদম? ওই দা ঠাকুরের সংসার তো। তবু সব কথা গোপন করে মনে আনন্দ রেখে সব কথা চেপে রাখতে হবে। ওদের বুঝতে দিলে চলবে না যে ওই দা ঠাকুরের নিজের লোকেরা সন্তানদের সঙ্গে হাত মেলায়ে ওই সংসারটাকে ধ্বংস করতে চাইছে। বেশ, ওসব কথা তুই ভাব দে। তুই আমায় অনেকদিন গান শুনেছিস, তুই আজ আমায় একখানা গান করিস। তোর গলার গান তুই ভালোবাসে আর তোকে কি আমি না শোনাই পারি? বেশ, তাহলে শোন। পিতারে পলাশের বই আমি পিতারে পলাশের বই দেখছিলাম সুখী জীবনের চিত্র, যা ধীরে ধীরে গ্রাম বাংলার বুক থেকে সব হারিয়ে যেতে বসেছে। কেন এমন হয় বলতে পারো বৌদি? সংসারে সবকিছু মজুদ থেকেও কেন সংসার থেকে ছেড়ে যায় স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন? জমিতে সঠিক পরিমাণে সার, জল, বীজ দেওয়া সত্ত্বেও কেন চাষিরা পায় না চোখ জোড়ানো, মন ভরানো সোনার ফসল? তোমরাই তো জানবে আর তোমরাই তো পারো এই স্বার্থপর সময় সংসারে নিঃস্বার্থ ভালোবাসার বীজ বুনতে। ছোট ঠাকুর, তোকে কেউ ছোট বৌদিমণি কিছু বলেছে? নইলে তোর মনের অবস্থা এমন কেন? আমরা ছোট লোক ধরে ধরে ওই কথাগুলো বলতে ভাই পাচ্ছিস। কালাসব, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এই ঠাকুর পরিবারের ছেলে হয়ে আর এই গ্রামের ভগবান রবিরঞ্জন ঠাকুরের ভাই হয়ে কোনো বিভেদের সুর আমি শুনবো না। কালাচান,
বৌদি, তোমাদের যদি আমি ছোট লোকই ভাবতাম তাহলে ঠাকুর পরিবারে তোমাদের একছত্র অধিপত্য থাকতো না। বৌদি, এই ঠাকুর পরিবারের মানুষ কোনোদিন কাউকে ছোট ভাবতে শেখেনি। আমার ভুল হয়ে গেছে। তুই আমায় ক্ষমা না না কালচার না, ক্ষমা চাইতাম না। আমি তো জানি তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই বলে তো আজ তোমরা সরল মনে এই কথা আমার কাছ থেকে জানতে চেয়েছো। তাহলে বল না ঠাকুর, বৌদি মানে কি? না বৌদি, শাশ্বত গ্রাম্য বাংলার বধূ হয়ে কোনো মেয়ে কি পারে তার দেবতার স্বরূপ স্বামীকে অপমান করে কটু কথা বলতে? তার যে কবিগুরুর কল্পনার নারী, বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে চাই পরে, মা বলিতে প্রাণ করে আঞ্চার, চোখে আসে জল ভরে। ছোট ঠাকুর, আমি বেশ বুঝতে পারছি নিশ্চয়ই আজ তোদের মধ্যে কিছু একটা হয়েছে। তবুও তুই যা ঠাকুরকে বলিস, আজ দুপুরবেলা আমি তোদের বাড়ি যাবো। এই গ্রাম বাংলার কত সহজ সরল মানুষ, এদের অকৃত্রিম ভালোবাসায় গ্রস্ত মানুষকে নবজীবন দান করে, অথচ কিছু মানুষের জীবে এত বেশ কেন? যে বিষ এই সময় সংসার তথা দেশকে ধ্বংস করে। তোমার এই প্রশ্নগুলো কাকে করছো করো? নিজেকে নয় ভগবান। তার মানে নিজে আর ভগবান ছাড়া তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখানে কেউ নেই। কেন থাকবে না? তাহলে কি বুঝবো মনুষ্য সমাজ লুপ্ত প্রায় প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে? সোনার বাংলার গ্রামকেন্দ্রিক সভ্যতা আফ্রিকার জনমানুষপূর্ণ জঙ্গলে পরিণত হচ্ছে। হয়তো তাই, কিন্তু তার আগে বলো তো গৌরব, তোমার সঙ্গে প্রতিমার সম্পর্কটা সেটাও কি তোমায় বুঝিয়ে বলতে হবে? হাসি দিয়ে কান্নাটাকে চেও না গৌরব, আমি সব শুনছি। অমূলক কোনো কথা শুনে মনকে ভারাক্রান্ত করো না পলাশদা। চক্ষু কর্ণের বিভাগ রঞ্জন করে শুধু বিশ্বাস রাখো যে এই রবিরঞ্জন ঠাকুরের সংসার মন্দির আজও দেবালয় আছে, সেখানে বিভেদের দানব প্রবেশ করতে পারেনি, আর কোনদিন পারবেও না। যুক্তি তত্ত্ব খাড়া করে তুমি আমাকে বুঝিয়ে দিলে গৌরব, কিন্তু তোমার নিজের বুকে হাত রেখে বলো তো তোমার ওই যুক্তি কতটা সত্য আর কত তোমার মর্মভেদে হাকার। সব হাহাকার বুকে চেপে রেখে মানুষের মঙ্গল সাধন করতে পারেন বলে তো গৌরববাবু রবিরঞ্জন ঠাকুরের উপযুক্ত। আমি যাচ্ছিলাম এই পথে, দূর থেকে আপনাদের দেখে ভালো যায় এই জনমানব শূন্য মেঘপথে আপনাদের কাছে ক্ষমাটা চেয়েছি। কিন্তু আপনি এখানে সর্বময় কর্তা হয়ে নতুন এসেছি তো, তাই সোনার রাঙ্গের মতো খবরটা বুঝতে পারিনি। আজ ওটা কি করে বুঝলে? এই গায়ের মেঠো করে ঘুরে মন ভরানো কিষান কিষানির গান শুনে আর এই ক্ষেত ভরা মুখে ও এবার বুঝি থানার দায়িত্ব ছেড়ে হাতে নাঙ্গল দিয়ে মাঠে নামবে বুঝি? ভাই না, ওটা যাদের কাজ তারাই করবে। আমার দায়িত্ব তো তাদের রক্ষা করা, যেন কোনো লুটেরা এসে ওই মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে না যায়। আপনার এই শুভমুখী উদয়ের জন্য আপনাকে অসিত ধন্যবাদ। আমাকে নয়, ধন্যবাদ দিন তাকে যার কীর্তি কাহিনী শুনে, যার নিঃস্বার্থ পরোপকারী মানুষটাকে দেখে, যার আদর্শে নিজেকে রাঙিয়ে আজ আমি থানার অফিসার থেকে হয়েছি বাংলার কিষান কিষানি প্রেমী পুরী। বাংলা মায়ের মাটি মাখা ছেলে, কুলাসডাঙ্গা মাটির ভগবান রবিরঞ্জন ঠাকুর, যাকে নিয়ে এই গায়ের কিষান কিষানি দল গান বেঁধেছে। কুলাসডাঙ্গার মাটি মোদে ষোলো মাটি, এই মাটিতেই ফসল ফলা সবাই মিলে খাবি, এই মাটিতে ফসল ফলাই সবাই, এই মাটিতে ফসল ফলাই সবাই। কুলাসডাঙ্গার মাটি মোদের ষোলো মাটি, এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাবি, এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাবি। রবি ঠাকুর জন্মেছে এই মাটির বুকে, মাটির ভগবান বলে দেবে তাকে। রবি ঠাকুর জন্মেছে এই মাটির বুকে, মাটির ভগবান বলে দেবে তাকে। এই গরম